নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। হুগলি শ্রীরামপুরে জাল ওষুধের হদিশ, ইডির হাতে পাকড়াও 2। কমন প্যাসেজ নিয়ে বিবাদের জের, প্রকাশ্যে প্রহৃত বাবা ও ছেলে। আসছি বিস্তারিত খবরে। হুগলির শ্রীরামপুরে রাজা রামমোহন রায় সরণির এসএস এন্টারপ্রাইজ হোলসেল ওষুধের দোকানে মিলল জাল ওষুধ। ইডির হাতে পাকড়াও হলো 2 ব্যক্তি। শ্রীরামপুরে জাল ওষুধের হদিশ। শ্রীরামপুর রাজা রামমোহন রায় সরণিতে এসএস এন্টারপ্রাইজ নামে ওষুধের একটি হোলসেলে আজ হঠাৎই জনা 15 ইডির দল হানা দেয়। তল্লাশি চালিয়ে বেশ কিছু ওষুধ বাজেয়াপ্ত করা হয়। এই দোকানের সাথে যুক্ত অনিল রায় ও সম্পদ সরকারকে গ্রেপ্তার করে। এদিন ইডির সাথে শ্রীরামপুর থানার পুলিশ ও ড্রাগ কন্ট্রোলের অফিসারেরা উপস্থিত ছিলেন। যদিও জাল ওষুধের বিষয়ে সরাসরি অস্বীকার করেন এই হোলসেলের কর্তৃপক্ষ শিশির কান্তি রায়। থানায় যান, যদি কিছু হতো অফিসার মুখ খুলতো। মোস্ট অফিসার তখন মুখ খোলেনি, তার মানে বুঝে নেন যে কোন ব্যাপারটা বাজেয়াপ্ত করেছে। ব্যাস, ঠিক আছে, থানায় জেনে নেন, যান থানায় জেনে নেন, যান। বলছি তো কোন রকম জাল ওষুধ নয়, বলে এখানে জেনুইন ব্যবসা করা হয়। জেনুইন ব্যবসা যদি না করতো তাহলে এই হুগলি ডিস্ট্রিক্টের সারা হুগলি ডিস্ট্রিক্টের ব্যবসা করা হয়। হুগলি ডিস্ট্রিক্টের লোক এত বোকা নয় যে একটা জাল কারবারির ওষুধ কিনবে, জীবনদায়ী ওষুধ কিনবে। এরা সম্মানের সঙ্গে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আমরা ব্যবসা করছি, দীর্ঘদিন দাঁড়িয়ে সম্মানের সঙ্গে ব্যবসা করছি। কোন রকম কোনোই না, জাল নয়। তল্লাশি করবে, চলছে সেই ব্যাপারে তারা তল্লাশি না। তো থানায় যান, যাওয়ার থানা যান। জেনুইন হুগলির লোক এত বোকা নয়। দীর্ঘদিন সম্মানের সঙ্গে এখানে দাঁড়িয়ে ব্যবসা করছে। এখানে যে হাজার হাজার দোকান দেখছেন, তারা অত বোকা নয়। অন্যদিকে ক্যামেরার সামনে এ বিষয়ে সেভাবে মুখই খুলতে চাননি ইডি ডিএসপি সুখেন সিনহা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ল কমিশনের প্রস্তাবিত নতুন বিলের বিরুদ্ধে আজ দেশব্যাপী গর্জে উঠলেন আইনজীবীরা। হুগলি জেলার 4 মহকুমা আদালতের সামনে চলল বিক্ষোভ ও বিলের প্রতিলিপি পোড়ানো। বার কাউন্সিল অফ ইন্ডিয়া প্রস্তাবিত নতুন বিলের প্রতিবাদে সোচ্চার হলো হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন। পোড়ানো হলো বিলের প্রতিলিপি। বার কাউন্সিল অফ ইন্ডিয়া গত 2 মে আনতে চলেছে নতুন বিল, আর সেই বিলকেই মানতে নারাজ আইনজীবী মহল। অভিযোগ, সেই বিল কার্যকর হলে আইনজীবীদের প্রতিবাদের ভাষাই বন্ধ হয়ে যাবে। তারই প্রতিবাদে আজ চুঁচুড়া কোর্টের আইনজীবীরা দ্বিতীয়ার্ধের পর জেলা জজ কোর্টের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এবং স্লোগান দিতে থাকেন তারা এই বিল কোনোভাবেই মানবেন না। এই বিক্ষোভ চলাকালীন আইনজীবীরা 116 পাতার বিলের প্রতিলিপি পোড়ান। এরপর তারা হুগলি জেলা শাসকের মাধ্যমে কেন্দ্রীয় আইনমন্ত্রীকে এক স্মারকলিপি প্রদান করেন। আর এই কর্মসূচির জন্য হুগলি জেলা জজ কোর্টে দ্বিতীয়ার্ধের পর আইনজীবীরা কোনো বিচার কার্যে যোগ দেননি। বার কাউন্সিল অফ ইন্ডিয়া 7 এবং 8 এপ্রিল 2017 প্রতিটা রাজ্যের বার কাউন্সিলের প্রতিনিধিদের নিয়ে একটি মিটিং করে দিল্লিতে। এই যে প্রপোজ যে ল কমিশনের যে বিলটা, তার বিরোধিতা করার জন্য। সেইখানে গত 17 এপ্রিল 2017 আমরা যারা ডিস্ট্রিক্ট বারের যারা রিপ্রেজেন্টেটিভ, তারা সেখানে যায়। সেখানে বার কাউন্সিলের একটি গাইডলাইন তারা তৈরি করে দেয়। তাতে বলা হয়েছে যে এই যে ল কমিশনের যে প্রপোজড বিলটা এসছে, তাকে প্রোটেস্ট করার জন্য, এবং এই প্রোটেস্টটা কী আকারে হবে তারা নির্ধারণ করে দিয়েছে। সেই নির্ধারণ মেনে আজকে আমরা সেই বিলের প্রতিলিপি কপি আমরা আজকে জেলা আদালত চত্বরে আমরা পোড়ানোর একটা কর্মসূচি ছিল, এবং জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই প্রোটেস্ট লেটার একটা সাবমিট করা, যেটা কিনা থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ইউনিয়ন মিনিস্টার, ল মিনিস্টারের কাছে দেওয়া হবে। আমরা টোটাল বিলটাই আমরা মানতে পারছি না, কারণ টোটাল বিলটাই হচ্ছে আইনজীবীদের বিরুদ্ধে, তার স্বার্থ বিরোধী। তার কারণ এখানে নানা রকমের আমাদের যে প্রতিবাদের যে কণ্ঠস্বর, সেটাকে চেপে রাখার এই বিলটাতে প্রস্তাব আনা হয়েছে যে আমরা কোনো সিজ ওয়ার্ক করতে পারবো না। আমাদের উকিলবাবুদের যে ডিসিপ্লিনারি কমিটি যেটা বার কাউন্সিলের অস্তিত্ব, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের বার কাউন্সিলের আজকের যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া যে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনের আজকে আমাদের কর্মসূচি আমরা সমাপ্ত করেছি। আগামী দিনে, আগামী 2 মে বার কাউন্সিল, স্টেট বার কাউন্সিলের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, তারা দিল্লিতে যাবে। তারা পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে তারা প্রোটেস্ট করবে বিল যাতে না পাস হয়, এবং তারপরে
বার কাউন্সিল অফ ইন্ডিয়া বা স্টেট বার কাউন্সিল আমাদের যে গাইডলাইন দেবেন এই প্রোটেস্টের, সেই প্রোটেস্টের গাইডলাইন মেনে আমরা করব। কারণ আমরা যারা আইনজীবী, আমরা আইনজীবীদের স্বার্থে আমরা লড়ছি, আমরা জনগণের স্বার্থে লড়ছি, এবং এই কালা যে প্রস্তাবিত ল কমিশন এটা আমাদের কেউই আমরা মেনে নিতে পারছি না। এর পাশাপাশি শ্রীরামপুর সাব ডিভিশন কোর্টের আইনজীবীরাও কোর্ট চত্বরে এক প্রতিবাদ মিছিল করে। তারাও শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। পরে তারা ওই বিলের প্রতিলিপি পড়ান। একইভাবে আইনজীবীরা এই কর্মসূচি পালন করেন চন্দননগর ও আরামবাগ মহকুমা আদালতেও। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। আগামীকাল থেকে হুগলি জেলা পূর্ত দপ্তরের নির্দেশ মেনে ফের বন্ধ হতে চলেছে ঈশ্বরগুপ্ত সেতু। সম্প্রতি হুগলির ঈশ্বরগুপ্ত সেতুর একাংশ বসে যাওয়ায় হুগলি ও নদিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পূর্ত দপ্তর তড়িঘড়ি সেতুটিকে বিপজ্জনক ঘোষণা করে। এরপর নকল বেলি ব্রিজের ব্যবস্থা করে সাময়িকভাবে হালকা যান চলাচল করা হয়। অবশেষে টানা মাস কয়েকের প্রচেষ্টায় ব্রিজ মেরামত সম্পূর্ণ হয়েছে। তবে নকল সেই বেলি ব্রিজ খোলার জন্য আগামীকাল থেকে প্রায় 2 সপ্তাহব্যাপী যান চলাচল বন্ধ থাকবে। জেলা পূর্ত দপ্তরের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের উদ্দেশ্যে মাইকিং করে যা জানানো হচ্ছে। কালকে কি জন্য বন্ধ হবে? কাল থেকে কি মনে হবে? কালকে ব্রিজের কাজ আছে, এই ব্রিজটা খুলবে। বুঝলাম, কিন্তু আমি তো প্রায় যাতায়াত করি এখান দিয়ে। তো ওপারেতে তখন গান্ধী হসপিটাল রয়েছে, স্কুল কলেজ রয়েছে, সেগুলোতে যাওয়া আসা খুবই অসুবিধা তো হবেই। কিন্তু বৃহত্তর স্বার্থে ক্লিয়ার করার জন্য তো এটাকে মুক্ত করতেই হবে, সেটা উপায় নেই। কাল থেকে বন্ধ, কদিনের জন্য বন্ধ কি মনে করছে? এটা 2 সপ্তাহ, দেখা যাক কতদিন করতে পারে। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। দুই পরিবারের বাড়ির মাঝে চলাচলের জন্য কমন প্যাসেজ, তাই নিয়েই কলহ এবং তারই জেরে বেদম প্রহারের শিকার বাবা ও ছেলে। ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল পঞ্চায়েতের অন্তর্গত সার্ভে ভিউ পার্কে। পঞ্চায়েতের কমন প্যাসেজ নিয়ে বিবাদের জের। প্রকাশ্য দিবালোকে বাড়ি ও দোকানে ঢুকে বেধড়ক মারধর চিকিৎসক বাবা ও ছেলেকে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি দুজনেই। এফআইআর হওয়ার 4 দিন পরও গ্রেপ্তার হলো না কেউ। ঘটনাটি চুচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল সার্ভে ভিউ পার্ক এলাকার। জখম ওই চিকিৎসকের নাম অমরেন্দ্রনাথ বৈরাগী এবং তার ছেলে অভিজিৎ নাথ বৈরাগী। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ব্যান্ডেল সার্ভে ভিউ পার্ক এলাকার বাসিন্দা, পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক অমরেন্দ্রনাথ বৈরাগীর বাড়িতে ঢোকার জন্য দুদিক দিয়ে রাস্তা রয়েছে। একদিকের রাস্তার শেষ প্রান্তে রয়েছে স্বর্গীয় গৌতম কর্মকারের বাড়ি, যেখানে বর্তমানে গৌতম বাবুর স্ত্রী কিরণ কর্মকার এবং তাদের 2 ছেলে বাণী ও রূপম থাকে। কর্মকার বাড়িতে ঢোকার রাস্তাটি কমন প্যাসেজ, যা পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী বৈরাগী এবং কর্মকার 2 পরিবারেরই ব্যবহার করার কথা। কিন্তু অভিযোগ, ওই রাস্তার অর্ধেক দখল করে নিয়েছে কর্মকার পরিবার, যার মধ্যে বৈরাগী পরিবারের একটি গেটও রয়েছে। সেই গেট আটকে শনির বেদি করেছে কর্মকার পরিবার। এ নিয়ে দীর্ঘদিন ধরে 2 পরিবারের মধ্যে বিবাদ চলছিল। পঞ্চায়েতের হস্তক্ষেপেও যার সুরাহা হয়নি। অবশেষে গত মঙ্গলবার ওই গেট ব্যবহার করতে গেলে অভিজিৎকে কিরণ দেবী আদলা ইট ছুঁড়ে মারে বলে অভিযোগ। ইটের আঘাতে অভিজিতের বাঁ হাতের কুনুই ফেটে রক্ত বের হতে থাকে। এরপর ঘরে ঢুকে অভিজিৎকে মারতে শুরু করে বাণী ও রূপম। ঘর থেকে কোনো ক্রমে ছুটে বাড়ির অদূরে জিটি রোডের পাশে বাবার চেম্বার কাম দোকানে ছুটে আসে অভিজিৎ। অভিযোগ, অভিজিতের পিছু নিয়ে সকাল 10টা নাগাদ দোকানে ঢুকে ভাঙচুর সহ অভিযুক্ত তার বাবাকে বেধড়ক মারধর করে বাণী ও রূপম। কোনো ক্রমে আশপাশ এলাকার ব্যবসায়ীরা এসে তাদেরকে উদ্ধার করে। বাঁ হাত ভাঙে অমরেন্দ্রনাথের, দাঁত পড়ে যায়। বর্তমানে দুজনেই চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু অবাক করার বিষয় হলো, ঘটনার দিনই প্রথমে ব্যান্ডেল পিপিতে লিখিত অভিযোগ এবং পরে চুচুড়া থানায় এফআইআর করা হলেও এখনও কেউ গ্রেপ্তার তো হয়নি। উল্টে অমরেন্দ্রনাথ বাবুর স্ত্রী ও ছেলেকে কর্মকার পরিবার হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ। আহত অবস্থায় তাই বাবা ও ছেলের আক্ষেপ, শাসক দলের নেতাদের হাত ছাড়া এত কিছু সম্ভব নয়। গৌতম কর্মকারের ছেলে 2 জন ওখানে বাংশুরু করেছে, লুটপাটও বলে দেবেন। কি করবো বলেন? আমরা যদি স্পটে থেকে যদি মারপিট করতাম তাহলে ঠিক আছে, মারলো ঠিক আছে। দোকানে যদি এসে মেরে দেয় কোনো কারণ ছাড়া, তাহলে কি বলবো বলেন? কোনো কারণ ছাড়া। ওরা ওই বড় ভাইটা মোবাইলের সারা করায়, আর ছোটোটা এই যে মানে এইসব করে, মারপিট ছাড়া আর কি করে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তো অবশ্যই আছে, না হলে এত পায় কি করে? মানে শাসক তৃণমূলের সঙ্গে থাকে। আমরা দোকানে কাজ করছি, দোকানে কাস্টমার, তাদেরকে ডেকে মানে ভিতরে ঢুকে মারছে। কোনো দোকানদারও মানে যে হঠাৎ করে যে মারপিট হবে কেউ তো বুঝতে পারে না।
এত বছর দোকানদারির মধ্যে কোনোদিনও এই ঘটনা হয়নি। কারণ আমি যদি দোষ করে থাকি আমাকে মারো, ঠিক আছে, আমি কোনো দোষ করলাম না, কিছু করলাম, দোকানদারি করছি। আমি যদি একটা জমি নিয়ে ওখানে যদি যেতাম তাহলে মারলো, ঠিক আছে, আমি মানলাম, কিন্তু আমি তো কিছু করিনি, আমি কিছুই জানি না। হ্যাঁ, ছেলে তো বাড়িতে মেরেছে, দোকানেও মেরেছে। এবার হঠাৎ করে যে সেই যে জানালাম আগে তো বার্গেনিং হবে তবেই তো মারবে না, ওইসব কিছুই না, আগেই মারপিট আরম্ভ করে দিয়েছে। তো কী বলবো বলুন, থানায় জানিয়েছি, কেউ অ্যারেস্ট হয়নি না। নেতা সবে যেতে না বললে মারে কী করে? দোকানে এসে কারো কিছু এরকম আদৌ সাহস হয়? সব কিছু হঠাৎ করে মানে হয়ে গেল, হঠাৎ করে এভাবে দোকানে এসে যে মারবে বুঝতে পারিনি। কথা হচ্ছিল, কিন্তু এভাবে একজন বয়স্ক মহিলা এভাবে ইট ছুঁড়ে মারবে। এখনও বাড়িতে দোকানে সব জায়গায় পুরো রক্ত লেগে রয়েছে। দোকানে ওষুধপত্র ভাঙচুর করে একের অবস্থা, ওষুধপত্র ফেলে দিয়ে আপনারা এখনও দোকানে যান দেখতে পাবেন। এমনকি থানার থেকে পুলিশ এসে সব কিছু দেখে গেছে। আপনারা আশেপাশের লোকের সাথে কথা বলুন, আমরা কি ভালো না খারাপ? যদি খারাপ হয় তাহলে আমাদেরকে জেলে ঢুকিয়ে দিই, ওদেরকে যদি জেলে ঢুকাতে না পারে, দুজনকে কেন, বাড়িতে 4 জন মেম্বার আছে, 4 জনকেই ঢুকিয়ে দিই। আর এভাবে ভালো লাগছে না। সরকারের রাস্তা দখল করে নিচ্ছে, সে তো বলছে সরকারের রাস্তা দখল করেছে, কিন্তু তারপরে তো কেউ কিছু করতে পারছে না। কারণ পেছনের কী আছে এটা জানা দরকার। পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েত বলছে রাস্তা সরাও, কিন্তু পঞ্চায়েত নিজস্ব কোনো ক্ষমতা নেই, বলছে তোমাদের ঝামেলা তোমরা দেখো। এখনও এত কিছুর পরেও পঞ্চায়েত কোনো অ্যাকশন নিচ্ছে না। এই ঘটনার পরের দিনকে রাবিশ ফেলেছে, তারপরেও বলছে রাবিশ ফেলুক না, তোমাদের কোনো তো অসুবিধা নেই। রাস্তা তো করছে না, নেট পালিশ তো করছে না, তাহলে কি নেট পালিশ যেদিনকে করবে সেদিনকে অ্যাকশন নেবে? যা খুশি করে যাবে পঞ্চায়েতের রাস্তার উপরে? তাদের যেমন অধিকার আছে আমাদেরও তো অধিকার আছে। আমি তো বলছি না যে ওদের বাড়িটা আমাকে দিতে, ওদের বাড়ির রাস্তাটা আমাকে দিয়ে দাও, সে কথা আমি একবারও বলিনি। সেই মহিলা আমাকে গায়ে হাত দিয়ে ঠেলে দিচ্ছে। এমনকি এর আগে যখন পঞ্চায়েত মিটিং হলো ওখানটায় দাঁড়িয়ে, তখন আমাকে গায়ে হাত দিয়ে সবার সামনে ঠেলে দিচ্ছে। আমরা আসার এখানে পরে নাকি মাকেও থ্রেট দিয়েছে, রাত্রেবেলাও নাকি থ্রেট দিচ্ছে। মা রান্না করলে জানলা খুলতে পারে না, একদিকে জানলা খুলে একদিকে জানলা খুলতে পারে না। এই 3 দিনের মধ্যে কেউ অ্যারেস্ট হয়নি, একটা সিঙ্গেল পার্সন নো অ্যারেস্ট। এমনকি তারা যেদিনকে এই ঘটনা হলো তারপরেও তারা রাস্তার উপর রাবিশ ফেলে যাচ্ছে, তাদের কোনো অনুশোচনা বোধ নেই। স্থানীয় তৃণমূল নেতারা বলছে হবে, কি হবে কিছুই বুঝতে পারছি না। এই 6 মাস 1 বছর ধরে শুনে যাচ্ছি হবে, কবে হবে জানি না। এইভাবে মেরে ফেললে তারপরেও বলছে হবে, তাহলে কি মার্ডার হয়ে যাওয়ার পরে হবে? আর জানি না কিভাবে কি হবে। এ নিয়ে ব্যান্ডেল পঞ্চায়েতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় বিধায়ককে ফোন করা হলে তিনি বলেন এটা পুলিশের ব্যাপার। আর আজ ক্যামেরা দেখে বৈরাগী পরিবারের কেউ বাইরেই বের হয়নি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর এক আধিকারিকের বিরুদ্ধে টেন্ডার সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠল। পিএইচই হুগলি ডিভিশনের এক আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের আঙুল তুললেন ওই ডিভিশনেরই এক ঠিকাদার। এই ঠিকাদারের অভিযোগে পিএইচির বিভিন্ন কাজের টেন্ডার ক্রয়ের জন্য আবেদন করলে বিভিন্ন অছিদাতাদের আবেদনপত্র নাকচ করে দেওয়া হচ্ছে। অভিযোগ বেশ কয়েকজন পেটোয়া ঠিকাদারদের সেই সমস্ত বরাত পাইয়ে দেওয়া হয়। এই ঘটনা একবার নয় একাধিকবার ঘটেছে বলে অভিযোগ ওই ঠিকাদারের। কি করে পিএইচই ডিপার্টমেন্টে বারবারই আমাদের নন অ্যাপ্লিকেন্ট করে দেয়, আমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা নেয় না, বিভিন্ন কারণ দেখিয়ে অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করে দেয়। এদের নিজস্ব কিছু পেটুয়া এজেন্সি আছে, ঠিক আছে, তাদেরকে দিয়ে এরা কাজ করিয়ে দেয়। আমাদের কালকে আগামী 20 এপ্রিল আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম। আমাদের নন অ্যাপ্লিকেন্ট করার কারণ হচ্ছে আমাদের একজন ছিল, যার এজেন্সির নাম হচ্ছে শেখ ইমতিয়াজউদ্দিন, ঠিক আছে, তাকে নন অ্যাপ্লিকেন্ট করার কারণ হচ্ছে নাকি সে শর্ট সিগনেচার করেছে। তা আমাদের বক্তব্য হচ্ছে শর্ট সিগনেচার তো সবাই করে, এজেন্সির যে প্রপাইটার থাকে তাতে তো শর্ট সিগনেচার করা যায়। যখন ডিপার্টমেন্ট যখন বিল ইস্যু করে, ডিপার্টমেন্ট কি এসএই বা অন্য কেউ ওরা কি পুরো সিগনেচার করে? তারা তো করে না, তারা শর্ট সিগনেচার করে। শর্ট সিগনেচার তো ভ্যালুয়েবল, তাহলে শর্ট সিগনেচার করেছে বলে ইমতিয়াজউদ্দিনকে নন অ্যাপ্লিকেন্ট করে দেয়। আমি অভিজিৎ মল্লিক, আমার একটা অ্যাপ্লিকেশন ছিল, আমাকে হঠাৎ করে বলা হয় যে আমার নাকি 2000
16-17 আমি দিয়েছি, আমার আইটিটা যেটা অ্যাপ্লিকেশানে দিয়েছি সেটা 2016-17, যার ভ্যালিড মে মাস অবধি থাকে, মে জুন অবধি থাকে। তা আমাকেও এই কজ দেখিয়ে বলেছে যে আমি কেন 17-18 আইটি দিইনি এই বলে। আর এই জিনিসটা সমস্ত কিছু করেছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ওনার নাম সৌরভ ব্যানার্জি, উনি এটা নিজের হাতে করে করেছেন। উনি সবথেকে বড় কথা, সৌরভ ব্যানার্জি বাবু আমাকে আমার ক্রেডেন্সিয়ালটা দেখতে চেয়েছে। আমার একটা ক্রেডেন্সিয়াল দিয়েছিলাম সে যে কাজে উনি ভাবলেন যে আমি নাকি ফলস ক্রেডেন্সিয়াল দিয়েছি, তার জন্য আমার সঙ্গে অরিজিনাল ক্রেডেন্সিয়াল ম্যাচ করিয়েছে। তারপরও অরিজিনাল ক্রেডেন্সিয়ালটা ম্যাচ করিয়েও কী করে আমাকে নন অ্যাপ্লিকেন্ট করে। আমাদেরকে অ্যাপ্লিকেশনে আমাদেরকে অংশগ্রহণ করতে দিক কাজে, আমরা তো কাজ করতে চাইছি এখানে। যদিও এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দোকানের শাটারের নিচ থেকে উদ্ধার হলো অসংখ্য সাপের ডিম ও বাচ্চা। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হুগলির কানাগড়ে। হঠাৎ সাপের আতঙ্কে ব্যাপক উত্তেজনা ছড়ালো হুগলি স্টেশন চত্বর এলাকায়। একটি পাকা দোকানের শাটার সংলগ্ন ছোট্ট একটি গর্ত থেকে পিলপিল করে এদিন বের হতে থাকে শতাধিক সাপের বাচ্চা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে হুগলি স্টেশন সংলগ্ন গোটা কানাগড় এলাকায়। পথ চলতি দুজন তড়িঘড়ি সাপ উদ্ধারে নেমে পড়েন। উদ্ধার করে কাচের জারে সেগুলিকে সংরক্ষণ করা হয়। স্বস্তি আসে এলাকায়। যাচ্ছিলাম একটা রিকভারি করতে, ঠিক আছে, সেখান থেকে দেখতে পেয়ে দেখলাম এখানে লোকেরা ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে, চারিদিকে ভিড়। কী ব্যাপার দেখি সাপের বাচ্চা বেরোচ্ছে অনেকগুলো। সেই জন্য আমি ওদেরকে ভয় পাকানোর জন্য অনেকগুলো সাপ রিকভারি করলাম ওখান থেকে। ডিম শুদ্ধ ডিমের থেকে বেরোচ্ছে, সবগুলো বার করলাম। মিনিমাম 20-25টা বার করেছে, করে মোটামুটি এখন ঠিক আছে, শঙ্কিত হয়ে গেছিলো, সেই কারণে সেভ করলাম। কারণ মানুষের সহযোগিতা, সবাই মানুষকে সহযোগিতা করে আসা উচিত, করা উচিত সব সময়। প্রত্যেকটা মানুষ যদি এই মাথায় পরিকল্পনা নিয়ে থাকে নিশ্চয়ই ভালো এগোবে। অন্যদিকে এ বিষয়ে এলাকার এক ব্যবসায়ী জানান, ওখানে হয়েছে বলতে ছাপে কিছু বাচ্চা বেড়েছে ওখানে। গতকাল থেকে ওগুলো ডিম ফুটিছে, বাচ্চা বেড়েছে। বৃষ্টিপাত তো হচ্ছে না, হ্যাঁ, ওই জন্য ওরা মানে শুকনো জায়গা থেকে ডাঙা থেকে একটু বাচ্চা টাচ্চাগুলো ডিম দিয়ে বাচ্চা বেরিয়েছে। এবং গতকাল বেরিয়েছে প্রায় 24খানা মতন, আজকে সকাল থেকে বেরোতে আরম্ভ করেছে বাচ্চা। এই জন্য এলাকার মানুষ একটু আতঙ্কের মধ্যে রয়েছে। বাজার দোকান তো এখানে জনবসতি এলাকায়, এবার সবাই দোকানপাতি খোলে, সব আতঙ্ক ভয় পাচ্ছে। সব সাপগুলো কি বিষধর সাপ কি অন্য সাপ কিছু বোঝা যাচ্ছে না, সবই ছোটো ছোটো বাচ্চা সাপ। ওগুলো বোঝা গেলে নিয়ে গেছে তুলে, কিছু মানুষ এসেছিলো তারা ধরে নিয়ে গেছে। ওগুলো গিয়ে দেখুক কী সাপ, ভেরিফাই করে দেখুক কী সাপ আছে ওগুলো। তো এলাকাতে আতঙ্ক, মানে দোকানে কেউ যাচ্ছে না ভয়ে, দোকানদারি বন্ধ হয়ে গেছে, দোকানদার দোকান খুলতে পারছে না। এলাকায় মোটামুটি এখন ভিড় ভাড়টা প্রচণ্ড ভিড়। ছোট রিপোর্ট, হুগলি আজকে। কম বয়সী পড়ুয়াদের উদ্যোগে রক্তদান শিবির। ঐতিহাসিক এই ঘটনার মূল কারিগর ভোঁপুর যজ্ঞেশ্বর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধিকে দেওয়া তার এক বিশেষ সাক্ষাৎকার। কি হয়েছে? আজ হচ্ছে স্বেচ্ছা রক্তদান শিবির। স্কুলের ছাত্রছাত্রী যারা একটু উঁচু ক্লাসে পড়ে, 8, 9, 10, তারা এটা করছে। হঠাৎ করে আমার কাছে একটা প্রস্তাব আসে ছাত্রছাত্রীদের তরফ থেকে যে স্যার আমরা একটা কিছু করতে চাই যেটা হচ্ছে সমাজের উপকারে লাগবে। তো আমি পরিচালন সমিতির সঙ্গে কথা বলি, পরিচালন সমিতির মেম্বাররা বসেন, দিয়ে ওরা একটা উদ্যোগ নেন যে স্কুলে একটা অভিনব একটা অনুষ্ঠান করা হোক। অভিনব এই অর্থে যে স্কুলে, বিশেষ করে নর্মাল স্কুল যেখানে 10 পর্যন্ত স্কুল, সেখানে ছেলেরা যে এত বড় একটা কর্মসূচি রক্তদান শিবির, এটা ক্লাবে হয়, বিভিন্ন সংস্থা করে, তাদের অর্থবল জনবল অনেক বেশি থাকে, কিন্তু ছাত্রদের তো সেটা নেই। তবু তারা একটা সিদ্ধান্ত নেয় যে আমরা স্কুলে প্রথম পান্ডব ব্লকে স্কুল, যে স্কুল রক্তদান শিবির করব। তো আমার কাছে যখন প্রস্তাবটা আসে আমার মনে হয়েছিল যে ছেলেরা করতে পারবে না, তার কারণ এটার জন্য যেরকম ম্যান পাওয়ার এবং অর্গানাইজেশনের সাহায্য লাগে সেটা ছাত্ররা করতে পারবে না। কিন্তু পরে পরে দেখলাম ছাত্ররা কিন্তু প্রতিটা স্টেজ খুব পারফেক্টলি কাজটা করেছে। এবং আজকে তো দেখতেই পাচ্ছেন হচ্ছে, কাজ চলছে যথারীতি। 7খানা গ্রাম আমার ফিডার, প্রতিটা গ্রামের জনসংযোগ ওরা করেছে, বিভিন্ন স্তরে কথা বলেছে, বিভিন্ন ডোনার তারা আজকে ব্লাড দিতে আসছেন দলে দলে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা জিনিস আমি বলবো, ছাত্ররা একটা কিছু করতে পেরেছে এই কারণেই যে আমরা জানি আজকাল রক্তদান শিবির মানে স্বেচ্ছা রক্তদান শিবির। স্বেচ্ছা কথাটা এখানে এসছে যে মানব জগতে
যে উপকারে লাগবে, যেটাতে আমরা কোনো রকম কোনো উৎকোচ না গ্রহণ করে সেটা দেব সমাজকে। চন্দন মিত্রের আহ্বানে আগামী 23শে এপ্রিল চুঁচুড়া গোর্খা ময়দানে বিকেল 5 ঘটিকায় এক সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত হবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিখ্যাত সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 85%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। হুগলি শ্রীরামপুরে জাল ওষুধের হদিশ, ইডির হাতে পাকড়াও 2। কমন প্যাসেজ নিয়ে বিবাদের জের, প্রকাশ্যে প্রহৃত বাবা ও ছেলে। হুগলি আজকে আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসিতে। নমস্কার।